এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি শুরু করার আগে সেই চিরাচরিত কয়েকটি কথা বারবার বলতে চাই। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, আর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnantheholeworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমার কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান বি নামে, এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনা। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। ওনার বাড়ি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামে। উনি কিন্তু এর আগে আমাদেরকে তিনটি ঘটনা পাঠিয়েছিলেন এবং তিনটি ঘটনাই প্রচারিত হয়েছে। তো চলুন দেখি এবার উনি কোন ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ওনার যে বাসা, এই বাসাটা লালমনিরহাট শহরের পাশেই, মানে ধরা চলো শহরেই আর কি। তো ওনারা কি করেছিলেন, বিশেষ করে এই যে হাসিবুর রহমান ভাই, তো উনি কাজের জন্য ওনার বাড়ি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলায় চলে এসেছিলেন। আর এই ঘটনার মূল একটা অংশ ঘটেছিল ওনার বন্ধুর সাথে। তো বলে রাখা ভালো, এই হাসিবুর রহমান ভাইয়ের আগেই কিন্তু ওনার বন্ধু পাটগ্রামে চলে এসেছিলেন। তো একটি ব্যাচেলর বাসাও পেয়ে গিয়েছিলেন তারা, খুব কম টাকায় ভাড়া পেয়ে যান তারা। এর পরবর্তীতে কিন্তু ওনার ওই বন্ধু এই হাসিবুর রহমান ভাইকে ডেকে নেন। তো দুই বন্ধু মিলে কাজ করবেন, ভালোই লাগবে। তো যখন ওনার বন্ধু ডাকেন উনিও চলে গেলেন পাটগ্রামে। ওরা দুজনে কিন্তু স্বর্ণকারের কাজ করতেন, আর স্বর্ণের কাজে কিন্তু ইনকাম একটু বেশি হয়। তো এই হাসিব ভাই যেদিন প্রথম পাটগ্রামে যান এবং ওনার বন্ধু ওনাকে বাসায় নিয়ে যায়, তো উনি বেশ অবাকই হয়ে গেছিলেন যে এত সুন্দর বাসা, তাও আবার ছাদ ঢালাই, ভাড়া মাত্র 1200 টাকার, মানে রুমের ভাড়া 1200 টাকা। ওখানে আবার রুম ছিল 4টা। তো দুজন মিলে একটি রুম ভাড়া নিয়েছেন, আর বাকি 3টা রুম ফাঁকা পড়েছিল। এদিকে হাসিব ভাই চিন্তা করতেন যে এত সুন্দর বাসা শহরের ভিতরেই, কিন্তু খালি কেন? আর ব্যাচেলর বাসা যেখানে পাওয়াই যায় না সেখানে এখানে এরকম আরো 3টা রুম ফাঁকা, আর আমরা যে রুমে থাকি সেই রুমের ভাড়াও অনেক কম। তো এখন চিন্তা করলেও এটাও চিন্তা করছেন, যাক বাবা, এটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কম টাকায় পাইছি এটাই ভালো। আর বাসা ভাড়া যে কম এটা যদি বাড়িওয়ালা বোঝে তাহলে সে আবার বাসা ভাড়া বাড়িয়েও দিতে পারে, এজন্য খুব বেশি শব্দ করার দরকার নেই। আমরা এখানে আসি, কাজ করব, থাকবো, একটু ভালো থাকতে পারলেই হলো। আর যেহেতু আমাদের ইনকামের মধ্যেই খুবই ভালো একটা বাসা পেয়ে গেছি, সুতরাং এটা নিয়ে অত চিন্তা ভাবনা করতে আমাদের প্রয়োজন নেই। তো শুরুর দিকে কিন্তু এই হাসিব ভাই একটা বিষয় প্রথম দিকে গিয়ে খেয়াল করেন নাই, পরবর্তীতে খেয়াল করলেন, বিশেষ করে পরের দিন, যে যখনই ওই বিল্ডিং এর ছাদে উঠেছে তখন দেখেন বেশ পুরনো একটা শেওড়া গাছ আছে, আর শেওড়া গাছের বেশ কয়েকটি বড় বড় ডাল ওই ছাদের উপর বেশ ভালোভাবেই চলে এসেছে। মনে হচ্ছে ছাদটাকে ছায়া দিচ্ছে এক পাশ থেকে ওই শেওড়া গাছের ডালগুলো। তো ওনারা তো থাকতে শুরু করেছেন, প্রায় 1 মাস হয়ে যায়, কোনো সমস্যা হয়নি। এখানে একটা ব্যাপার কি, যে ওনারা দুইজনে, হাসিব ভাই এবং ওনার যে বন্ধু, এনারা কিন্তু একসাথেই কখনোই বাসায় ফিরতেন না। হয় হাসিব ভাই আগে আসতেন, না হলে ওনার বন্ধু আগে আসতেন। তো এভাবে আসতেন। ওনার বন্ধুর নাম ছিল হৃদয়।
অধিকাংশ সময় এই হৃদয় ভাই আগে আসতেন, মানে সবসময় আগে পিছু বা সামনে পিছনে ওনারা আসতেন আর কি, একসাথে আসা হতো না বিভিন্ন কারণেই। তো ওরা আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেন, আর শুয়ে বেশ অনেকক্ষণ মোবাইল ফোন চালাতেন আর কি। তো ওই বাড়িতে ছিল একটা চাপ কল বা টিউবওয়েল। যখন রাত্রে ওনারা বাসায় ফিরে ফ্রেশ হতেন তখন প্রায়ই খেয়াল করতেন, বিশেষ করে চাপ কলে যখন ওনারা ফ্রেশ হওয়ার জন্য টিউবওয়েল চাপ দিতেন, তখন মনে হলো পেছন থেকে কেউ একজন এসে ওই বাড়ির যে রুমে প্রবেশ করলো। তো ওই টিউবওয়েলটা ছিল একদম সামনের দিকে, রুমের সামনের দিকে। তো প্রথম দিকে এই হাসিব ভাই ভেবেছেন হয়তো বা হৃদয় আসছে, কিন্তু পরে দেখেন না, হৃদয় তো রুমে নাই। উনি রুমে গিয়ে দেখেন হৃদয় ভাই নাই। তো উনি আবার ওই রুমে গিয়ে হৃদয় ভাইকে ফোন দিতেন, কিরে হৃদয় তুই আসলি, তোকে তো খুঁজে পাচ্ছি না। তখন হৃদয় বলতে, কই আমি তো এখনো দোকানেই আছি, বের হই নাই তো, তুই মনে ভুল দেখেছিস। তো উনি চিন্তা করেন হ্যাঁ হয়তো বা ভুল দেখতে পারি, কারণ মানুষ যখন কোনো একটা দিকে তাকিয়ে থাকে তার আশপাশ দিয়ে যদি কেউ যায় তার উপস্থিতি টের পাওয়া গেলেও অ্যাকচুয়ালি কে যাচ্ছে এটা তো চেনা যায় না যদি না ওইদিকে তাকানো না যায়। আর অনেক সময় এমন হয় যে মনে হয় যে আমাদের পাশ দিয়ে কেউ চলে গেল বা পাশে কেউ আসলো বা কেউ এসে দাঁড়ালো, কিন্তু তাকিয়ে দেখা যায় যে না, কেউ নাই। তো এমনটা তো হইতেই পারে, যেহেতু সারাদিন স্বর্ণকারের কাজে কিন্তু এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকতে হয়, খুব জটিল কাজ আর কি। এই কাজগুলো অনেক পরিশ্রমের কাজ, অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয়। এভাবে সারাদিন একদিকে তাকিয়ে থাকতে থাকতে কিন্তু চোখের মধ্যে এক ধরনের একটা দৃষ্টিভ্রম সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তো উনি চিন্তা করেছেন এরকম তো হর হামেশা হয়ই, এটা নিয়ে খুব বেশি ভাবেন নাই। কিন্তু প্রবলেমটা হলো যখন এই ঘটনা বারবার ঘটে তখন কিন্তু এটা একটা চিন্তার কারণ হয়ে যায়। হৃদয় যখন আসতো সেও কিন্তু একই সমস্যা ফেস করত। সে যখন ওই চাপ কলে হাত মুখ ধুত তখন মনে হলো যে এই হাসিব ভাই মনে হয় আসলো। তো তাকে দেখে কেউ নাই, তো উনি রুমে আসেন, এসে দেখেন না হাসিব ভাই নাই। তো উনি আবার হাসিব ভাইকে ফোন দেয়, তখন হাসিব ভাই বলে না তো আমি তো এখনো দোকানে বা আমি অন্যদিকে আসতেছি বাসার দিকে কাছে আর কি, কিন্তু আমি তো এখন আসি নাই। তো এই যে ব্যাপারটা এটা কিন্তু প্রতিনিয়ত চলছে। তবে বিষয়টা আপাতত দৃষ্টিতে মনের ভুল ভেবেই সকলে কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এক রাত্রে দুজনে কিন্তু ঘুমিয়েছিলেন, একটা বেডেই বা একটা বড় খাটে ওনারা ঘুমাতেন দুজনে। হঠাৎ করে এই হাসিব ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো হঠাৎ করে মনে হলো ওই বিছানায় প্রবল ঝাঁকুনি কেউ দিচ্ছে। তো বিছানার ওই ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। তখন হাসিব ভাই চিন্তা করে হয়তো হৃদয় উঠেছে কোনো কারণে, ওঠার সময় অনেক সময় খাটে একটা ঝাঁকুনি লাগে, এটাও হতে পারে। তো উনি আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছেন। একটু পর খেয়াল করেন বিছানার চাদর এবং গায়ে একটা কাঁথা দেয়া ছিল, তখন হালকা শীত পড়ছিল আর কি। এই বিছানার চাদর এবং গায়ে দেয়া এই কাঁথা সহ কেউ টেনে নিচে নামিয়ে যাচ্ছে। এদিকে এই হাসিব ভাই উনি আবার কাঁথাটা শক্ত করে ধরে রেখেছেন, চিন্তা করছেন হয়তো ঘুমের ঘোরে এটা দেখছেন, উনি ঘুমিয়ে যাবেন ওই চিন্তা করে। অনেক সময় ঘুমের ঘোরে এরকম মনে হয়, মানুষের অবচেতন মনে হয় যে অনেক উপর থেকে কেউ পড়ে যাচ্ছে বা অনেক গভীরে সে তলিয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক সময় মনে হয়। কিন্তু হঠাৎ করে এই হাসিব ভাই শুনতে পারলেন এই তার পাশে থাকা হৃদয় ভাই, হৃদয়ের কান্না এবং আর্তনাদ। তো উনি অন্ধকারে হাত বাড়িয়ে পাশে শুয়ে থাকা হৃদয়কে খুঁজতে লাগলেন। তখন হাসিব ভাই দেখেন না হৃদয় তো পাশে নাই। তো উনি আবার উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখেন এই হৃদয় ফ্লোরে পড়ে আছে, ভয়ে গুটি সুটি হয়ে এক পাশে পড়ে আছে আর কান্নাকাটি করছে। তো এই হাসিব ভাই তাকে তো জোর করে বিছানার দিকে উঠানোর পর এখন হৃদয়ের কান্না তো থামে না। এদিকে
হৃদয় ভাই চিৎকার করে বলছে, আমি মরে যাব, আমি ভয়ে মরে যাব রে, আমি আর বাঁচবো না। তো এই হৃদয়ের এইরকম চিৎকার চেঁচামেচি যে মরে যাব আর এত ভয় পাচ্ছে মনে হচ্ছে, এই অবস্থা দেখে এই হাসিব ভাই তো ভয় পেয়েছেন, চিন্তা করছেন একবার এক দৌড় দিয়ে বাইরে বের হয়ে যাব কিনা, আবার চিন্তা করছেন বন্ধুকে এইভাবে একা রেখে তো ফেলে যাওয়া যাবে না, যা হবে হবে, আল্লাহ ভরসা। তো সাথে সাথে উনি কি করছেন, ফোনের ইউটিউবে সূরা ইয়াসিন চালু করে দিয়েছেন। প্রথমে আয়াতুল কুরসি দিয়েছিলেন, পরবর্তীতে সূরা ইয়াসিন দিয়ে দেন। তারপর উনি হৃদয়ের পাশে বসে থাকেন। তো উনি তো বলছেন, এই হয়েছেটা কি, একটু বল আমাকে। ও তো ভয়ে কোনো কথাই বলতে পারছে না। এইভাবেই ফজরের আজান দিয়ে দেয়। মূলত এই ঘটনা ঘটেছিল কিন্তু রাত প্রায় 2-2:30টার দিকে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেছে। উনি কিন্তু অনেকবার এই হৃদয় ভাইকে বলেছেন যে কি হয়েছে বল, কিন্তু হৃদয় কিন্তু কোনোভাবেই উনি কিন্তু কথা বলতে পারেন নাই। ফজরের আজান যখন দেয় তখন এই হৃদয় ভাই কোনো কথা না বলে শুয়ে পড়েন, হাসিব ভাই শুয়ে পড়েন। অনেকক্ষণ ঘুমানোর পরে যখন সকালবেলা উঠেছেন তখন এই হাসিব ভাই জিজ্ঞেস করে, হৃদয় বলতো কি হয়েছে। তখন এই হৃদয় ভাই হাসিব ভাইকে বলেন যে মাঝ রাত্রে হঠাৎ করে বিছানায় প্রবল ঝাঁকুনিতে ওনার ঘুম ভেঙে যায়। এরপর চোখ খুলে যেটা দেখতে পায় সেটা ছিল খুব ভয়ানক একটা জিনিস। দেখতে পায় সাদা কাপড় পরা একটা লোক, মুখটা বেশ আলোকিত ছিল, কিন্তু মুখটা আসলে কেমন, মানে এটা কি খুব সুন্দর চেহারা না ভয়ানক চেহারা, ওই বিষয়টা খুব একটা বুঝতে পারেন নাই আর কি। তবে মাথাটা অনেক লম্বা আর বডিটা এত উঁচু যে বিল্ডিং এর ছাদে সাথে লেগে গিয়েছে এবং অতিমাত্রায় লম্বা হওয়ার কারণে মনে হচ্ছে কিছুটা কুঁজো হয়ে এই হৃদয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ওই অবস্থায় হৃদয় ভাই কিন্তু নাকি হাসিব ভাইকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না আর তার শরীরে কোনো শক্তিও ছিল না তখন। ওই অবস্থায় কি করছে, ওই অবয়বটা নাকি এই হৃদয় ভাইয়ের পা ধরে এক হ্যাচকা টানে নিচে নামিয়ে নিয়ে আসে। অনেক কষ্ট করে নাকি তার হাত থেকে এই হৃদয় ভাইয়ের মানে পাটা ছাড়াতে সক্ষম হয়। এরপরে ওই অবয়বটা চলে যায়। আর তারপরের ঘটনা তো হাসিব ভাই জানে। তো যাই হোক, হাসিব ভাই বলেন যে চিন্তা করিস না, চল আমরা এখানে একটা বড় মসজিদ আছে, মসজিদে যাই, ওখানে হুজুর আছে, হুজুরের সাথে গিয়ে কথা বলি। তখন হুজুরের খোঁজ খবর নিয়ে হুজুরের সাথে গিয়ে দেখা করে সব বিষয় খুলে বলেন। তো হুজুর বলে, আচ্ছা তোমরা দুজন কোন বাসায় থাকো? তখন তো বলে যে আমরা ওই বাসাটাই থাকি। হুজুর অবাক হয়ে বলল, তোমরা কি ওই বাসার ব্যাপারে কিছুই জানো না? ওরা বললেন, না আমরা কিছু জানি না, আমরা ব্যাচেলর মানুষ, একটা ভালো বাসা পেয়ে গেছি, এ বিষয়ে আর কিছু জানার চেষ্টা করিনি। তখন হুজুর আসল কাহিনী খুলে বলেন। হুজুর বলেন যে তোমরা যে বাসায় আছো এই বাসায় কিন্তু কেউ থাকতে পারে না। তোমাদের বাড়ির পাশে যে বড় শেওড়া গাছটা আছে, এই শেওড়া গাছের ডালগুলো কিন্তু ছাদের উপর আছে, তাই না? বলে হ্যাঁ তাই তো। বলে যে ওই ডালে কিন্তু ওই বাসায় থাকা একজন ব্যক্তি সুইসাইড করেছিল। আর এই বাড়ির মালিক কিন্তু খুবই একজন ভদ্রলোক, উনি একজন স্কুল মাস্টার। তো উনিও কিন্তু পুরো পরিবার নিয়ে বাসাতেই থাকতেন। একদিন হঠাৎ করেই এই মাস্টার সাহেব তার পরিবারের সবাইকে নিয়ে কোন একটা জায়গায় বেড়াতে যায়। আর কোথাকার থেকে কোন এক লোক, সে মূলত ওই বাড়িতে থাকতো না, সে ওই বাসার দেয়াল টপকিয়ে ওই বাসার ছাদে গিয়ে শেওড়া গাছের ডালে ফাঁসি দেয়। আর এরপর থেকে ওই বাড়িতে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। মাস্টার সাহেব বাসাটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকেন উনি পরিবার নিয়ে, কিন্তু এই বাসায় কোনো ভাড়াটাই বেশি দিন থাকতে পারে না। আর তোমরা এখানে এসেছো, তোমাদের সাথে এই ঘটনা ঘটেছে। ওখানে এর আগেও কিছু রুকিয়া করা হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি, এটা এখনো চলমান রয়েছে। তো এই বিষয়টা যখন বলেন তখন ওনারা কিন্তু দ্রুত ওই দিনই ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। তো এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স,
আমরা এর আগেও বলেছি, যদি দেখা যায় যে কোনো ঘরে এই ধরনের সমস্যা হচ্ছে, কেউ সুইসাইড করেছে, অপমৃত্যু হয়েছে, এই ধরনের কিন্তু ঘটনা ওই ব্যক্তির আত্মা এসে ঘটায় না, সেটা বারজাখের জীবনে চলে গেছে। মূলত কিছু দুষ্টু জিন বা কারিন জিন বা অন্য কোনো জিন এই ধরনের কাজগুলো করে। আর কোথাও যদি অপমৃত্যু হয়, কিছু দুষ্টু জিনেরা কিন্তু তাদের জাদুবিদ্যা চর্চার জন্য এই জায়গাগুলো বেছে নেয়। ওই জায়গায় যাতে মানুষজন না থাকে, এই জন্য তারা এরকম ভয় ভীতি দেখিয়ে মানুষকে ওখান থেকে তাড়িয়ে দেয়, যাতে করে তারা তাদের জাদু চর্চাগুলো ভালো করে করতে পারে। কারণ কোথাও কোনো অপমৃত্যু হলে ওই জায়গাতে জাদুবিদ্যা চর্চা করার জন্য তারা একটা উপযুক্ত স্থান হিসাবে নিজেদেরকে ওই জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য যদি কোথাও কোনো অপমৃত্যু হয়ও, আমরা সেখানে বেশি বেশি করে দোয়া, দুরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই সমস্যাগুলো কেটে যাবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ হাসিব ভাইকে, ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী উনি নিজেও ছিলেন। এই মুহূর্তে আমার সাথে আছেন আবরার ভাই, এবং আবরার ভাই আজকে আবারও এসছেন এবং ইনশাল্লাহ আগামী শোতেও থাকবেন। তো উনি যে কয়দিন বাংলাদেশে আছেন, ওনাকে আসলে আমরা ডেকে নিচ্ছি এভাবেই। তো তিনি তার ঘটনা এখন শেয়ার করবেন, তারপরে আমরা একটু ফেসবুকে যাব, তারপরে আমাদের আরো একজন অতিথি আছেন, সেটা আমরা তার সাথে কথা বলবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলুন শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন, তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে ঈদের সময় এখন সবাই তো বাড়ি যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট একদম। আচ্ছা, তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। আচ্ছা, কারণ ঘটনাগুলো খুবই শর্ট, কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম, টাইম টু টাইম পুরো বাংলাদেশ আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট 3টা ঘটনা আমি বলছি। চলুন, ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল, যেটা বলবো সেটা হচ্ছে চিটাং হাইওয়েতে। আপনি ড্রাইভ করছিলেন? আমি ড্রাইভ করি। এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করছি। চিটাং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছর আগের ঘটনা। আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার ওই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরের ঠিক আগে মিঠাছড়াতে, ঢাকা থেকে আমরা যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম সময়। তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। আরেকটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, আমি চালাই। ওকে। তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। তো রাস্তা মোটামুটি খালি ওই সময়টা, কেননা যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময়ের ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা। না মানে কোন সালের হবে এটা? তাও এটা আনুমানিক 2015 কি এরকম সময় হবে। আচ্ছা, ওকে। 15 কি 14 এরকম সময় হবে। ওকে ওকে। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল পুরো। তো যখন যাচ্ছি আমি ওই জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা, যখন ক্রস করছে হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা, শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ দেয় না, কিন্তু ওরকম একটা জিনিস
আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। হুম। আমি আর গাড়িটা থামাচ্ছি না, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু না। কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা। ঠিক আছে, জি। এটা ছিল চিটাগং হাইওয়ে। হুম। আর এখন আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে যখন? আই ওয়াজ শিভারিং। আমি আচ্ছা। কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। হুম। আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল না। জি। আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগাটা। এটা যে আমি কিছু মেরে ফেললাম কিনা। হুম হুম হুম। কিন্তু সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি। কারণ আচ্ছা। শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির সামনে, বা উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না। সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা। আচ্ছা, আর একটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন তার জি। মানে? আচ্ছা আমি মোটামুটি 85% এর উপরে ঘুরেছি, আচ্ছা। এবং Okay. নিজে ড্রাইভ করে। আচ্ছা। আচ্ছা, তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি। আমার সাথে আমার একটা কাজিন ছিল, হুম একটু ডিস্ট্যান্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে ড্রাইভার, ও সারাদিন চালিয়েছে, ওকে আমি পিছনে ঘুমাতে বলেছি, ও পিছনে ঘুমাচ্ছে। পাশের সিটে হচ্ছে মিঠু আর আমি, এই তিনটা মানুষ। হুম হুম। মিঠুর ব্যাপারে একটু বলে নেই। মিঠু এমন একটা মানুষ, অনেকে বিশ্বাস করে ব্যাপারটা, এটা হচ্ছে যে তুলা রাশির মানুষ ফার্স্ট অফ অল। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে ছোটবেলা থেকে কোনো এক তান্ত্রিক জি। তাকে নিয়ে কিছু হেল্প নিত, জি। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির অনেক কিছু মিঠু জানে এবং ও বুঝতে পারে। জি। ফর এক্সাম্পল, আমরা হয়তো বা আমাদের আশেপাশে অনেক এন্টিটিস থাকে, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না। জি। অনেক সময় হয়তো ফিল করি, কিন্তু মিঠুর একটা মজার ব্যাপার হচ্ছে, ওর আশেপাশে যদি কিছু থাকে সেটা সে দেখে। হুম হুম। তো সেই জিনিসটা আমি আগে থেকে জানতাম। তো গাড়ি চালাচ্ছি, ও আমার সাথে গল্প করছে, আমাকে বলে যে ভাই দেখছেন কিরকম ফাজিল জিনিসটা। আমি মানে, বলে যে আপনার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে। ভয় লাগার কথা ভীষণ। আমার জানলা ধরে, জানলা উঠানো, এসি চলছে হ্যাঁ। ভিতরে, হ্যাঁ হ্যাঁ। বলে যে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে, আপনার গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলছে। হুম হুম। এইটাই তো কোনো মানুষ দৌড়াতে পারে না। আর দেখেন আমার দিকে তাকায় তাকায় খালি হাসছে। আচ্ছা, আপনি কি বললেন? আমি ডান দিকে তাকাই না, আচ্ছা। আমি আর জানলার দিকে তাকাই না, আমি চালাচ্ছি সামনে, বরঞ্চ আরো স্পিড কমিয়ে দিলাম। আচ্ছা। কমিয়ে দিয়ে আমি চালাচ্ছি মোটামুটি 4-5 কিলোমিটার আসার পর মিঠু বলছে গেছে ভাই। আমি কি ছিল, বলে যে এটা একটা ফাজিল রকমের একটা জিন ছিল, এবং আমাকে দেখে সে মানে এখন আমার সাথে তামসা করছিল। তা আমি তো দেখলাম না, বা আমাকে তো কোনো কিছু ফিল করালো না। বলে যে আপনাকে করবে না। এটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনায় চলে যাই। আচ্ছা। তৃতীয় ঘটনাটা ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি। হুম হুম। এটা হচ্ছে টাঙ্গাইলের মাঝামাঝি জায়গাটা। আচ্ছা। রাত হবে তখন 1:30-2টা এরকম সময়। হুম। ঠিক আছে, হুম হুম। যাওয়ার সময় একটা মানে ওই তখন তো রাস্তাগুলো অনেক মানে সরু ছিল, মানে জি। 2 লেনের রাস্তা, হুম, একটা হুম, দিয়ে আসে আর একটা দিয়ে যায়। তো ওই অবস্থায় যখন ওই টাঙ্গাইলে ওই পয়েন্টে যখন আমরা যাচ্ছি, আমি দূর থেকে দেখলাম একটা মহিলার মতো শাড়ি পরা, সাদা শাড়ি পরা, ঘোমটা টেনে হুম হুম। গুজা হয়ে, আমি যেদিক দিয়ে যাব ঠিক ওটার মাঝখানে সে বসে আছে। আমার থেকে ধরেন মোটামুটি কত হবে আপনার, ধরেন
50 গজ দূরে আছে বা 60 গজ দূরে আছে, এরকম আচ্ছা বসে আছে রাস্তার মাঝখানে, 1:30টার দিকে, গ্রামের রাস্তা, আচ্ছা হাইওয়েতে। উল্টা দিক দিয়ে একটা ট্রাক আসছে। হুম হুম আমার মাথায় কাজ করলো যে এত রাত্রে তো মানুষ বসে থাকবে না, ওকে হয় আমার কাটায় যেতে হবে, ডান দিকে কাটায় যেতে হবে, তখন হয়তো ট্রাকের সাথে আমার একটা কোলিশন হতে পারে। ও আচ্ছা, রিস্কি ছিল তার মানে। ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ব্রেক করতে পারি, কারণ আমার স্পিড তখন ছিল 70-80 এরকম, কিন্তু আমি যদি এখন হার্ড ব্রেক করতে যাই, পিছনে আমার একটা বাস আছে, সেটা আমাকে মেরে দিতে পারে। হুম হুম আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষ না, আমি মোটামুটি কনফার্ম যে এটা মানুষ না, হুম আমি ওর উপর দিয়ে উঠিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু ইচ্ছা মজা- করে একদম মানে ইচ্ছা করে, সাহস করে। সাহস করে। হ্যাঁ। কিন্তু মজা ব্যাপার কি জানেন রাসেল ভাই, অনেকে বলে না ঝাঁকি খায়, হুম, কিছু হুম। হয়, আমি কোনো ঝাঁকিও খাইনি, কোনো কিছু ফিলও করিনি। আচ্ছা, আপনি ওই সময় কিভাবে মানে কি কি আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যেটা ঠিক আসলে মানুষ মনে হচ্ছে না আপনার কাছে? আজ থেকে প্রায় অনেক বছর আগে হুম আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, হুম। খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই, যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, হুম আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিয়ে উঠিয়ে দিবেন। ওটা Oh my God. কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামানোর জন্য। আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে, অবশ্যই এনটিটি হবে। তো আমার ধারণা ছিল ওটা একটা জিন, আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি। ওকে। কোনো ধাক্কাও খাইনি, কোনো কিছু ফিলও করিনি, কোনো ঝাঁকিও নেই, ইভেন ব্যাক মিররেও আর দেখিনি, কারণ ব্যাক মিররে দেখতে গেলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হব। ওকে ওকে তো এই ছিল 3টা ঘটনা হাইওয়ে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বরাবরের মতোই আপনি আমাকে নতুন করে আবারও গল্প পাঠানোর সুযোগ দেওয়ার জন্য এবং আমার গল্পগুলো চুজ করার জন্য আপনাকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনি আমার মতো একজন নিথর মানুষের গল্পগুলো শেয়ার করেন। আমি আপনার কাছে চির ঋণী ভাইয়া। আজকে আমি যে গল্পটা শেয়ার করব সেটা হলো খুব মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটেছে আমাদের পাশের এলাকায়। তো রাত তখন প্রায় 1টা, চারদিকে নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মধ্যে বাতাসে বাঁশ ঝাড়ের শব্দ। রিফাত সেই রাতে একা বাড়ি ফিরছিল। শর্টকাট রাস্তা ধরেছিল, যেটা গ্রামের পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেছে। মানুষজন বলে ওই রাস্তা রাতে এড়িয়ে চলতে, কিন্তু রিফাত এসব একদমই বিশ্বাস করতো না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ সে লক্ষ্য করলো পিছনে কারো পায়ের শব্দ, টক টক এ টাইপের বা টপ টপ, যা বোঝা যায় আর কি। তো রিফাত এরকম সাউন্ড শুনে সে একদম থেমে গেল। যখন রিফাত থেমে গেল, সে মুহূর্তে শব্দও থেমে গেল। আবারও রিফাত কিছু না ভেবেই হাঁটা শুরু করে দিল। তো হাঁটা শুরু করতেই আবার সেই রকম টপ টপ শব্দ সে শুনতে পাচ্ছিল। সে ভয় পেয়ে আবার থেমে গেল। একটু হতাশ লাগতেছে যে আমি এখানে এত রাতে একা হাঁটতেছি, আমার সাথে তো কেউ নেই, তাহলে আমি যখন হাঁটি তখন হাঁটার সময় আমার পিছনে এরকম শব্দ কিভাবে আসতেছে। তো রিফাত একটু হিমশিম খেয়ে গেল। তারপর সে একটু ভয় পেয়ে গেল এবং ভয়ে ভয়ে সে পিছনে তাকালো, কিন্তু পিছনে একদম ফাঁকা, পিছনে একদমই কেউ নেই। তো রিফাত নিজেকে সান্ত্বনা দিল যে হয়তো আমারই ভুল হয়েছে, কেননা আমি হয়তো ভুল কিছু চিন্তা ভাবনা করার কারণে এসব শব্দ শুনতে পাচ্ছি, আমারই ভুল হচ্ছে। তো রিফাত এগুলো এড়ে চলল, কিন্তু সে আবার যখন কয়েক কদম এগোতেই কবরের স্থানের গেটের কাছে একটা সাদা ছায়া দেখলো দাঁড়িয়ে আছে।
তো সে ছায়াটা একদম মাথা নিচু করে চুলগুলো খোলা রেখে মুখ ঢেকে রেখেছে। রিফাতের বুক একদম ধড়ফড় করতে লাগলো যখন সে ছায়াটা দেখলো। তো সে যখন চোখ মুছে আবার তাকালো ছায়ার দিকে, তখন দেখে যে আরে এখানে তো কেউ নেই। কিন্তু সে ভাবতেছে এটা ঠিক না, আমি তো ঠিক দেখেছিলাম ছায়াকে, কিন্তু এই ছায়াটা এখানে কিভাবে না হয়ে গেল, উধাও হয়ে গেল। তো সে এবার দ্রুত হাঁটতে শুরু করলো। হঠাৎ তার সামনে পথ আটকে দাঁড়িয়ে গেল সে একই সাদা ছায়া। এইবারও একদম কাছে ধীরে ধীরে মুখ তুলল সে। চোখ দুটো পুরো কালো, মুখে অদ্ভুত বিকৃতি হাসি। কাবা গলায় রিফাত বলল, কে কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা একটা শব্দ, তুমি আমার জায়গায় দিয়ে হাঁটছ কেন? হাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেল। রিফাত দৌড়তে গেল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। সাদা ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা বলছে অনেক দিন কাউকে পায়নি। ঠিক তখনই পেছন থেকে কারো জোরে ডাক, এ রিফাত, দাঁড়া দাঁড়া। রিফাত চোখ খুলতে দেখলো সে মাটিতে পড়ে আছে। তার বন্ধু সোহেল তাকে জাগাচ্ছে। তো বলতেছে, কিরে রিফাত, তুই এখানে অজ্ঞান হয়ে কেন পড়েছিলি? রিফাত কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, কবরস্থানের দিকে ইশারা করে বলল, গেট বন্ধ, চারপাশটা ফাঁকা। কিন্তু গেটের ভেতর থেকে হালকা একটা ফিস ফিস শব্দ এলো, আবার আসিস, আবার আসিস। কিন্তু তারপর থেকে রিফাত আর কখনো সে রাস্তা দিয়ে পথ হাঁটেনি। ভাইয়া, আমি একটা ঘটনা বলতে চাই যেটা একদম বাস্তবের মতো, কিন্তু এটা আমি শুনেছিলাম ছোটবেলায়। তো ঢাকার কাছাকাছি একটা গ্রামে রাশেদ নামে একটা ছেলে থাকতো। সে খুব সাহসী ছিল, ভূত টুত একদমই সে বিশ্বাস করতো না। একদিন তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, গ্রামের পুরনো কবরস্থানে রাত 12টার পর একা একা যেতে হবে। তো রাশেদ রাজি হয়ে গেল। সেদিন রাত ঠিক 12টার পর সে কবরস্থানে গেল। চারপাশে একদম নীরব, হালকা বাতাসে গাছের পাতা নড়ছে আর দূরে কুকুর ডাকছে। সে হাসতে হাসতে বলল, এখানে ভূত থাকলে সামনে আসো। হঠাৎ তার পেছনে কারো হাঁটার শব্দ পেল। ধীরে ধীরে সে তাকালো পেছনে, কেউ নেই। সে আবার সামনে হাঁটতে লাগলো, আবার একই শব্দ, এবার একটু কাছে মনে হলো। তার বুক ধকধক করতে লাগলো। সে দ্রুত হাঁটা শুরু করলো। হঠাৎ একটা কবরের পাশে এসে দাঁড়াতে দেখলো একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে। রাশেদ চিৎকার করে উঠল, কে তুমি? তো রাশেদ চিৎকার করে উঠল, কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই। সে কাছে যেতে চাইল। ঠিক তখনই সেই মানুষটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখে চোখ না কিছুই নেই, শুধু ফাঁকা। রাশেদ ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু রাশেদ যতই দৌড়ায় মনে হয় কেউ ঠিক তার পেছনেই দৌড়াচ্ছে। তো পরের দিন সকালে গ্রামের লোকজন আর তাকে কবরস্থানের গেটের কাছে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ওটা মানুষ না, ওটা মানুষরূপী ভূত। তারপর থেকে সে আর কখনো রাতের বেলা বাইরে বের হয় না, আর ভূত নিয়ে হাসাহাসিও করে না। তো এর কিছুদিন পরে একটা মাদ্রাসা ছাত্র ছিল, তার নাম ইমরান। সে হাফেজি পড়তো আর খুব নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তো। মাদ্রাসার পাশে একটা পুরনো ফাঁকা বাড়ি ছিল। লোকজন বলতো ওখানে কিছু একটা আছে, রাতে কেউ কাছে যেও না। ইমরান এসব একদমই ট্রাস্ট করতো না। এক রাতে তাহাজ্জুদ পরে সে হঠাৎ ভাবলো ওই ফাঁকা বাড়িটার সামনে গিয়ে একটু দেখে আসবো। রাত তখন প্রায় 2টা বাজে।
সে গিয়ে দাঁড়ালো বাড়িটার সামনে। চারপাশে একদম নিস্তব্ধ, হালকা ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ সে ভেতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেল। আর তার অবাক লাগলো, এই সময় এখানে কে তেলাওয়াত করছে। সে সাহস করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে দেখলো একজন বৃদ্ধ বসে তেলাওয়াত করছে। সাদা কাপড়, লম্বা দাড়ি, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগতেছিল। ইমরান সালাম দিল, আসসালামু আলাইকুম। বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু তেলাওয়াত চালিয়ে গেল। তারপর ইমরান একটু কাছে গেল, তখন তার চোখে পড়ল বৃদ্ধার পা মাটিতে নেই, একটু উপরে ভাসছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। সে ধীরে ধীরে পিছাতে লাগলো। ঠিক তখনই সেই বৃদ্ধার তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল। বৃদ্ধা মাথা তুলে তাকালো, চোখ দুটো পুরো কালো আর মুখে অদ্ভুত হাসি। হঠাৎ সেই বৃদ্ধা কর্কশ গলায় বলল, এখানে কেন এসছো? ইমরান দৌড় দিয়ে বাইরে বের হয়ে গেল। বাইরে এসে আয়াতুল কুরসি পড়তে পড়তে কাঁপতে শুরু করলো। পরদিন সকালে সে আবার সাহস করে ওই বাড়ির সামনে গেল, কিন্তু ভেতরে ঢুকে দেখে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা, কোনো মানুষের চিহ্ন নেই। পরে গ্রামের এক বৃদ্ধা তাকে বলল, ওই বাড়িতে আগে একজন হাফেজ সাহেব থাকতেন। তিনি একা একা তেলাওয়াত করতেন, তারপর এক রাতে মারা যান। এরপর থেকে মাঝে মাঝে লোকজন তেলাওয়াতের শব্দ শুনতে পায়। তো এই বাড়ির ঘটনার পরে সেই গ্রামের একটা পুরনো বট গাছ ছিল। গ্রামের মানুষজন বলতো সন্ধ্যার পর ওই গাছের কাছে যেও ঠিক না। কিন্তু নাইম নামের একটা ছেলে সব একদমই ট্রাস্ট করতো না। সে একদিন বাজি ধরলো, রাত 1টার সময় সে ওই বট গাছের নিচে গিয়ে বসে থাকবে 10 মিনিট। রাত হলে সে গেল, গাছটির নিচে বসে। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে শুনতে পেল উপরে ডালে কেউ যেন দোল খাচ্ছে, ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। সে উপরে তাকালো, কিছুই নেই। হঠাৎ তার পাশে ধপ করে কিছু একটা পড়ার শব্দ সে শুনল। সে তাকিয়ে দেখে একটা ছোট পাথর, তার উপর আরেকটা, তার উপর আরেকটা। সে ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলালো। হঠাৎ তার কানে খুব কাছ থেকে একটা ফিসফিস শব্দ, তুই এসেছিস? নাইম একদম ভয়ে জমে গেল। সে চারপাশে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠ, অনেকদিন পর কেউ এলো। এবার সে উঠে দাঁড়ালো, দৌড় দিবে। ঠিক তখনই সে দেখলো গাছের ডাল থেকে উল্টো হয়ে একটা মানুষ ঝুলছে। লম্বা চুল নিচে ঝুলে আছে, আর চোখ দুটো তার দিকে তাকিয়ে। মুখটা ধীরে ধীরে হাসতে লাগলো। নাইম চিৎকার করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে অনুভব করেছিল কেউ যেন তার পেছনে মাটিতে না ছুঁয়ে ভেসে ভেসে আসছে। পরদিন সকালে তার বন্ধুরা গিয়ে দেখে গাছের নিচে নাইম মাটিতে বসার দাগ আছে, কিন্তু তার পাশেই আরো একটা অদ্ভুত দাগ, যেন কেউ উল্টো হয়ে দাঁড়িয়েছিল। তারপর থেকে ওই গাছটার কাছে রাতে রাতে কেউ যায় না। এরপর গ্রামবাসীরা সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে পুরোপুরিভাবে গ্রাম থেকে সমস্ত আফত মুসিবত উঠে গেল। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকাল যে ঘটনা দিয়েছিলাম, ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করবেন, এবং আজকের ঘটনাগুলো যারা শুনলেন, আমরা বাছাই করে আপনাদের জন্য ঘটনাগুলো সিলেক্ট করেছি। আশা করি এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। লিসেনার্স, আমরা আগামীকাল আরো কিছু ঘটনা নিয়ে আসবো, যে ঘটনাগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যেমন অ্যাম্বুলেন্সের ঘটনা, যেমন শ্মশানের ঘটনা। এরকম আরো অনেক ঘটনা নিয়ে কাল কিন্তু আমরা উপস্থিত হব ঠিক রাত 10টায় আমাদের এই অভ্যুদয় চ্যানেলে। লিসেনার্স, আপনারা যারা যেখান থেকে ঘটনাগুলো শুনছেন,
যারা যেখান থেকে ঘটনাগুলো শুনছেন তারা অবশ্যই আপনাদের নিজ নিজ এলাকাগুলোকে কমেন্ট করে যাবেন, এবং আপনার সাথে এলাকার যদি কেউ থাকে তাহলে আপনারা একটা কমিউনিকেশন তৈরি করবেন আপনাদের নিজেদের মধ্যে প্রতিদিন আমাদের ঘটনাগুলো শোনার বিষয় নিয়ে। আপনারা যারা যারা অনেকেই আছেন ঘটনা শোনেন, আবার অনেকেই আছেন যে খুব বেশি যেগুলো রহস্যময় ঘটনা, এই ঘটনাগুলো আপনারা শুনতে চান। তো যদি এইরকম কোনো ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে সেই ঘটনা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে যারা ভূতি ফিল্ম ভালোবাসে। এই ভূতি ফিল্ম মানুষের ইমোশন বললে চলে। যেমন আমি নিজেও ভূতি ফিল্ম ছাড়া আর কি আমার ঘুম ধরে না, আমি নিজে ভূতি ফিল্ম শুনি, শুনতে ভালো লাগে। অনেকেই বলে আমাদের কমেন্ট করে জানাইছে যে ভাই আমরা ভূতি ফিল্ম ছাড়া ঘুমাতে পারি না, ভূতি ফিল্ম এত ভালো লাগে, এটা একটা নেশা হয়ে গেছে ভাই। অনেক আগে থেকে তারা শোনে, 2010 সাল থেকে, কেউ 8 সাল থেকে ঘটনা শোনে ভূতি ফিল্ম। তো আমি সেই রকম ভাবেই চেষ্টা করে গেছি যে আপনাদের ভালো কোনো ঘটনা উপহার দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ঘটনাগুলো বিভিন্ন মানুষের কাছে বলে তাদের সাথে ভয়ঙ্কর ঘটনাগুলো কালেক্ট করে আপনার সামনে তুলে ধরি, এবং আমরা নিজেরাও অনেক জায়গা থেকে ইমেইল সংগ্রহ করে সেই ইমেইলগুলো বলি। তো সব মিলিয়ে আমি মনে করি যে আপনাদের ঘটনাগুলো ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন কমেন্ট করছেন যে ভাই এই ঘটনা হলে ভালো হয়, এই ঘটনা হলে ভালো হয়। তো সেই রকম ভাবে আমি বলতে চাই যে ভাই আপনারা যদি কমেন্ট করে জানান পরবর্তী ঘটনায় কি শুনবেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের সেই ঘটনাকে তুলে ধরবো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমেন্ট করেন। আমি বলবো যে ঘটনাগুলো, যে কমেন্টগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগবে আমাদের কাছে, বা আমাদের মনে হবে যে এই ঘটনা আসলেই ভালো, তাহলে আমরা সেই ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত করবো। যাই হোক, আজ সেই মতো ভিডিও নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন কাটলো আপনাদের তা অবশ্যই জানাবেন। অনেকেই অনেক মজা করেছে, বা অনেকেই কষ্ট দিন পার করেছে, অনেকে ঘুমিয়ে পার করেছে, অনেকে আবার বন্ধু বান্ধবের সাথে অনেক আনন্দ করেছে। তো যাই হোক, কে কেমন ঈদ কাটালেন অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি। পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান, ডক্টর আলী ভুইয়া নাকি আহসান ভুইয়া কি বাবু ভুইয়া, অবশ্যই জানাবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।